মেডিকেল এবং নার্সিং কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিং এর যে শিক্ষার্থী আছে শেষ মুহূর্তে যে নার্সিং এর যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র 99 টাকায় কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং যেই রিভিশন প্রোগ্রামের গিয়ে আয়োজন করছে, এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা একটি ডেমো ক্লাস নিচ্ছি। এই বাংলা এই ডেমো ক্লাসে আমরা যে প্রশ্নগুলা সাজাইছি সেই প্রশ্নগুলা কিভাবে গিয়ে আমরা পাইছি সেটা আমরা আগে থেকে একটু বলে নিই। আমরা এই বাংলা ডেমো ক্লাসের ভিতরে বিগত সালের যে নার্সিং এর যেইভাবে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে কোন কোন বিষয়গুলো নার্সিং এর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এবং এমবিবিএস থেকে ধরে আপনার নার্সিং, তারপর গিয়ে সিনিয়র স্টাফ নার্স, এবং কি অন্যান্য জায়গায় যেই জায়গাগুলোতে বাংলায় খুবই কঠিন কঠিন প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোই আমরা আজকের ক্লাসে আমরা বিশ্লেষণ করব। যারা ক্লাসের ভিতরে উপস্থিত আছেন কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিং এর পক্ষ থেকে সকলকে বলবো যে ক্লাসটা একটু সকলে শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন। আর কেউ যদি শেষ মুহূর্তে যদি ভালো ক্লাস পেতে চান এবং কি নিজের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটাকে আরেকটু ঝালাই করে নিতে চান, তাহলে কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং এর যে 99 টাকার যে রিভিশন কোর্স আছে সেই রিভিশন কোর্সে ভর্তি হইতে পারেন। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং কি কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসটা করতেছেন তাদেরকে বলবো যে একটু করতে। আমাদের বিভিন্ন প্রকার শাখা যে আছে সেই শাখার যে হইতেছে গিয়ে কি ছেলেপেলে গুলো আছেন তারা একটু আপনাদের যে নিজস্ব গ্রুপ আছে সেই গ্রুপের ভিতরে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং সবসময় স্টুডেন্টের কল্যাণে গিয়ে কাজ করে থাকে। কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিং এর যেই শক্ত শিক্ষক প্যানেল এবং অভিজ্ঞ শিক্ষক প্যানেল আছে তা অন্য কোথাও নেই। আপনারা কর্নিয়া নার্সিং কোচিং এর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখলে হইতেছে গিয়ে কি বুঝতে পারবেন। দুঃখের বিষয় হলো তারা আমার একটা গিয়ে কি আইডি কার্ড দিছে, কিন্তু সেই আইডি কার্ডটা হলো একটা নারীদের আইডি কার্ড। মানে বুঝলাম না আমার আইডি কার্ড যে কি করছে সেটা আমি বুঝতে পারতেছি না আর কি। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং কি আমরা যে লাইভে আছি লিজা আক্তার, আসসালামু আলাইকুম। মোহিত ভাই, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন প্লিজ, আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই যাতে করে আমারও যদি কোনো স্টুডেন্ট যদি গিয়ে কি থাকে তারাও যেন ক্লাসটা করতে পারে। আপনারা সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আমাদের বাংলাদেশে আপনাদের দোয়া গিয়ে কি বাংলাদেশের 64টা জেলায় হইতেছে গিয়ে কি আমাদের ব্রাঞ্চ আছে। আপনারা ব্রাঞ্চে যেই সকল স্টুডেন্ট গুলো গিয়ে কি আছেন সেই ব্রাঞ্চের যে বিভিন্ন প্রকার গ্রুপ আছে সেই গ্রুপের ভিতরে আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আবারও বলতেছি কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং স্টুডেন্টের কল্যাণে মাত্র 99 টাকায় আপনার কি করছে একটা রিভিশন কোর্স গিয়ে কি ছাড়ছে। এই রিভিশন কোর্সে কোন কোন শিক্ষক গিয়ে কি ক্লাস নিবে এবং কি কারা কারা ক্লাস নিবে। এই রিভিশন কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আছে, আপনার গিয়ে কি ঢাকা মেডিকেলের গিয়ে কি মেধাবী শিক্ষার্থীরা আছে, এবং কি আমাদের যে নার্সিং কোচিং আছে সেই নার্সিং কোচিং এর বা নার্সিং কলেজেরও মেধাবী শিক্ষার্থীরা আমাদের গিয়ে কি ক্লাস নিবে। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং কি নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে সেই দিকে সকলে একটু খেয়াল করবেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি সর্বপ্রথম যে হইতেছে গিয়ে কি পড়াশোনাটা আছে সকলে। আমরা সর্বপ্রথম দেখলাম যে নার্সিং এ 2019-20 সেশনে এই প্রশ্নটা গিয়ে কি আসছে যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আবারও বলতেছি, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। সকলে একটু কমেন্ট করেন তো আলোচ্য বাক্যের ভিতরে যে বিনা যে আছে সেই বিনাটার ভিতরে হইতেছে গিয়ে কি পার্থক্যটা কি, বা বিনাটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কি উপসর্গ, এটা কি অনুসর্গ, এটা কি আবেগ, এটা কি বিশেষ্য পদ না কোন পদ, সকলে একটু আমরা কমেন্ট করে জানাবো। এবার একটু আপনারা একটু কমেন্ট করেন। আমরা জানেন সকলে যে আমরা কর্নিয়া নার্সিং কোচিং এর শিক্ষক, আমরা স্লাইডের থেকে বেশি আমরা অনেক তথ্য দিই, তো সেই তথ্যগুলা আমরা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সকলে একটু লিখে নেবেন আপনারা। এই যে হইতেছে গিয়ে কি বিষয়গুলা আপনারা দুইটা জিনিস একটু খেয়াল করবেন। একটার নাম হইতেছে গিয়ে কি, একটার নাম আমার যেই নাম সেটার নাম হইতেছে গিয়ে কি মুহিত, আর এইখানে বলা হইতেছে গিয়ে কি মোহিত। এই দুইটার ভিতরে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা সকলে। এই যে মুহিত আছে সেই মুহিত শব্দের অর্থ হচ্ছে ধারণকারী,
যেমন আমার নাম বলা আছে আল আমিন মুহিত, তাহলে আল আমিন মানে বিশ্বাস, আর ধারণকারী মানে হচ্ছে বিশ্বাস ধারণকারী, কিন্তু দুঃখের বিষয় আমার কেউ বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না এটা আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, তো এইটা হলো একটা। আর এই যে যে মোহিত আছে, সেই মোহিত শব্দের অর্থ কি? সেই মোহিত শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। মোহিত শব্দের অর্থ কি? মোহিত শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। তাহলে বলছে দুঃখ বিনা, বিনা মানে কি? বিনা মানে হইতেছে ছাড়া। তাহলে এই পৃথিবীতে যত সুখ আছে তত সুখের, ভাইয়া সাউন্ড হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে বন্ধ করে দিচ্ছি। তাহলে একটু দেখবেন যে হইতেছে গিয়ে কি, এই যে যে সারা যে আছে, তাহলে দুঃখ সারা কখনোই কেউ কোনোদিন কি লাভ করতে পারে না, কেউ কোনোদিন আপনার সুখ লাভ করতে পারে না। এবার দেখেন এই যে যে এটা সঠিক উত্তর, আপনারা অনেকে হচ্ছে অনুসর্গ দিচ্ছেন, সাব্বাস ফারিহা, সাজিদ, তারপরে সাদিয়া আফরিন, সাব্বাস, অনেকে হচ্ছে গিয়ে কি আপনারা কি দিচ্ছেন, অনুসর্গ দিচ্ছেন। এই যে অনুসর্গ যে আছে, এই অনুসর্গ বিষয়টা কি আমরা একটু বুঝার চেষ্টা করি। এবার একটু দেখেন অনুসর্গ কোনগুলা। অনুসর্গ হচ্ছে কোনো একটি বাক্যের ভিতরে আমরা যে দেখব একটি শব্দ এক এক অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে কোনো একটি শব্দ যখন এক এক বাক্যে এক এক অর্থে ব্যবহৃত হবে তাকে আমরা বলবো অনুসর্গ। তাহলে বাচ্চারা একটু বলেন তো, অনুসর্গ, অনুসর্গ কাকে বলে? অনুসর্গ হচ্ছে গিয়ে কি কাকে বলে? অনুসর্গ হইতেছে যখন আপনার কি করবে, যখন আপনার একই শব্দ বাক্য অনুযায়ী বিভিন্ন জায়গায় ব্যবহৃত হবে তখন তাকে কি বলবে, তখন তাকে বলবে অনুসর্গ। যেমন আমরা ক্লাসে হচ্ছে গিয়ে কি পড়াইছি যে একটা আছে গিয়ে কি মাঝে, আরেকটা কি আছে, আরেকটা হইলো মাঝে। আমরা যখন হইতেছে গিয়ে কি অনুসর্গ ক্লাসে পড়াইছি তখন আমরা দেখব এই যে যে মাঝে আছে এবং এই যে যে মাঝে আছে এই দুইটার ভিতরে পার্থক্য। কখনো দেখবো যে আমরা হইতেছে গিয়ে কি দীর্ঘ বিরতি, আমাদের শাহরিয়ার প্রামাণিক স্যার আছেন, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের হচ্ছে গিয়ে কি ইংরেজির খুবই জনপ্রিয় হইতেছে গিয়ে কি শিক্ষক ছিল স্যার, একজন বিশেষ ক্যাডার, বর্তমানে আপনার হচ্ছে গিয়ে কি দিনাজপুর পোস্টিং এ আছে, আমাদের ক্লাসে উপস্থিত আছে। আচ্ছা, তো এই যে যে মাঝে আছে সেই মাঝেটা আমরা দেখব যে এক এক সময় এক এক অর্থ ব্যবহার করে। তাহলে এক এক সময় এক এক অর্থ ব্যবহার করে, সেইটা কিরকম ভাবে ব্যবহার করে একটু বোঝার চেষ্টা করি। মাঝে দিয়ে যখন ক্রম বুঝাবে, মাঝে দিয়ে যখন কি বুঝাবে, ক্রম হইতেছে গিয়ে কি বুঝাবে, তখন এই মাঝের অর্থ হচ্ছে ধারাবাহিকতা, ধারাবাহিকতা। আর এই যে যে মাঝে আছে সেই মাঝে দিয়ে যখন ক্রম বুঝাবে না, মাঝে দিয়ে যখন ক্রম কি করবে না, ক্রম হইতেছে গিয়ে কি বুঝাবে না, তখন তাকে বলবে দীর্ঘ বিরতি। কি বিরতি বাজান? বাচ্চারা কমেন্ট কর। আজকের ক্লাসে তোমরা হচ্ছে গিয়ে কি ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার দিবে এবং কি বন্ধু বান্ধবদের মেনশন করবে, কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিং এর পক্ষ থেকে স্লাইডটা গিফট করা হবে। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। তাইলে এই যে যে ক্রম বুঝাবে, ক্রম বুঝাবে না, এইটার জিনিসটা কি আমরা একটু বুঝি। যেমন যদি হইতেছে গিয়ে কি বলে যে আপনার কি করবে, যদি হইতেছে গিয়ে কি বলে যে 1 এর মাঝে 10 আছে, একের মাঝে কি আছে, 10 হচ্ছে গিয়ে কি আছে। এবার একটু বলেন তো, একের মাঝে 10 আছে, দুইটা কি ধারাবাহিকতা রাখছে? একের পরে আসে 2, 2 এর পরে আসে 3, 3 এর পরে আসে কি 4, তার কি ধারাবাহিকতা কি ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক নাই। তাহলে এটা কি হবে, এটা হবে আপনার হচ্ছে গিয়ে কি দীর্ঘ বিরতি। আবার একের মাঝে যদি 2 আসে যদি বলে, তাহলে সেটা কি হবে, সেটা হবে ধারাবাহিকতা। বুঝাইতে পারছি? সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধবদেরও ক্লাসটা শেয়ার করতে বলবেন, মানে ক্লাসটা শেয়ার করে দিবেন। এবার বলছি কবর, এই যে যে নাটকটি আছে সেই কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? বাচ্চারা দ্রুত কমেন্ট করবে। কবর যে নাটকটি আছে সেই কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? তাহলে আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে যখন কোন একটা সাহিত্য আমাদের সামনে চলে আসবে তখন আমাদের বুঝতে হবে এই সাহিত্যটা আসলে কোন বিষয় নিয়ে রচিত। এটা কি প্রেম প্রীতি নিয়ে রচিত, এটা কি ভাষা আন্দোলন নিয়ে রচিত, এটা কি কবর নিয়ে সরি গণ আন্দোলন নিয়ে রচিত, নাকি গণ অভ্যুত্থান নিয়ে রচিত? সকলে আমরা একটু কমেন্ট করব প্লিজ, বাচ্চারা দ্রুত। সাইমা সিনথি, সাব্বাস, নুরুন নাহারকে হইতেছে গিয়ে কি মেনশন করছে। কিরে তোরা মেনশন করস না কেন? তোকে বন্ধু বান্ধব নাই? অনলাইন মোনাফিক, তোরা ক্লাস করস কিন্তু বন্ধু বান্ধবদের মেনশন করস না, বিচার আল্লাহ করবে তোদের।
এবার একটু দেখেন অনেকে লিখতেছে ভাষা আন্দোলন, সাব্বাস ভাষা আন্দোলন। এবার দেখেন যদি হইতেছে গিয়ে কি বলে কবর সমান সমান নাটক, কবর যদি কি হয় নাটক হয়, তাহলে সেই কবরের রচয়িতা কে? কবরের রচয়িতা হইল মুনির চৌধুরী। মুনির চৌধুরী। এই যে হইতেছে গিয়ে কি মুনির চৌধুরী কবর নাটকটা কোন পটভূমিতে লিখছে? কবর নাটকটা হচ্ছে গিয়ে কি ভাষা আন্দোলন নিয়ে হইতেছে গিয়ে কি লিখছে। এই যে কবর নাটকটা আছে, সেই কবর নাটকটা কোথায় লেখা হয়েছে? লেখা হয়েছে গিয়ে কি ঢাকা কেন্দ্রীয় কারাগার। ঢাকা কি? ঢাকা হচ্ছে গিয়ে কি কেন্দ্রীয় কারাগারে হইতেছে গিয়ে কি লেখা হয়। আবার দেখেন এই কবর দিয়া যদি হইতেছে গিয়ে কি আপনার নাটক না বুঝাইয়া যদি বুঝায় যে কবর একটি কবিতা, তাহলে এই কবিতাটা কে লিখছে? এই কবিতাটা লিখছে কবি জসিমউদ্দিন। এই কবিতাটা কে লিখছে? এই কবিতাটা লিখছে হচ্ছে গিয়ে কি কবি জসিম উদ্দিন। তাহলে একটু বলেন এই যে কবর যে কবিতাটা আছে, সেই কবর কবিতার মূল পটভূমি কি? মূল পটভূমি হচ্ছে গিয়ে কি অতীত ইতিহাস স্মরণ। অতীত ইতিহাস দৌড়ু, আজকে আমার খালি রোজায় ধরছে রে। অতি ইতিহাস সে স্মরণ করছে। তাহলে বাচ্চারা সকলে আমরা একটু কমেন্ট করবো আশা বিনতে উসমান সাব্বাস। আশা বিনতে উসমান সাব্বাস। তাহলে একটু আরেকবার একটু আমরা কমেন্ট করব কবর যদি কবিতা হয় তাহলে লেখক কে? বাচ্চারা কবর যদি কবিতা হয় তাহলে লেখক কে? জাতি দ্রুত কমেন্ট করবে, জাতি দ্রুত কমেন্ট করবে। কবর যদি কবিতা হয় তাহলে এই কবর কবিতার লেখক কে? জাতি দ্রুত কমেন্ট করবে, জাতি দ্রুত কমেন্ট করবে প্লিজ। আপনারা সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন এবং কি বন্ধু বান্ধবদের আমাদের ক্লাসটা করার একটু সুযোগ করে দিবেন। তাহলে হইতেছে কি হচ্ছে কবর যদি কবিতা হয় তাহলে এর লেখক হলো জসিমউদ্দিন। কবর যদি নাটক হয় তাহলে লেখক কে? মুনির চৌধুরী। যদি হইতেছে গিয়ে কি বলে এই যে কবর আছে, সেই কবর যদি নাটক হয় তাহলে সেটা লেখা হয়েছে কোথায়? ঢাকা কেন্দ্রীয় কারাগারে। যদি বলে কবর হচ্ছে গিয়ে কি আপনার অতীত ইতিহাস নিয়ে রচিত, তাহলে এটা হইতেছে গিয়ে কোথায় লেখা হয়েছে? আমরা দেখব পল্লী কবি জসিমউদ্দিন তিনি হইতেছে গিয়ে কি আপনার কলেজে থাকা অবস্থায় সে কি করছে, তার এই কবর কবিতাটা এত পরিমাণ বিখ্যাত হয়েছে যে প্রবেশিকা লেখায় হচ্ছে গিয়ে কি সেখানে দেয়া আছে। আপনার লেখা আছে ওই এতটুকু ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে এনেছিলাম ঘরে সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। তো এখন আর মনে করো যে গিয়ে কি সেই ছোট বউয়ের কাম নাই, কারণ ছোট বউ তুমি আনবা, ছোট বউ যখন বড় করবা দেখবা যে বউ আরেক বেটা লয়ে গেছে গা। ঠিক আছে, অতীত ইতিহাস আমার এরকমই বলে আর কি। বউ মনে করে যে গিয়ে কি ছোট কালে বিয়া করবা, পরে দেখবা যে হচ্ছে গিয়ে কি বড় হইলে আরেক বেটা লয়ে গেছে গা। আচ্ছা, তো দেখবা তোমরা যারা হচ্ছে গিয়ে কি আসো, যদি শেষ মুহূর্তে নিজের যে প্রস্তুতি গুলা আছে সেই প্রস্তুতি গুলা যদি যাচাই করতে চাও এবং কি প্রস্তুতি গুলো যদি আরো শানিত করতে চাও, তাহলে কি করতে পারো? এই যে আমাদের 99 টাকার যে নার্সিং কোর্স আছে, সেই 99 টাকার নার্সিং কোর্সে তোমরা চাইলে ভর্তি হইতে পারো। আর যদি ভর্তি হইতে চাও তাহলে আমাদের যে হচ্ছে গিয়ে নাম্বারটা দেওয়া আছে 017085899900, এই নাম্বারে তোমরা হইতেছে গিয়ে কি কল দিবা অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে নক দিবা। বুঝতে পারছি? তারপরে বলছে নদী মাতা যার, নদী মাতৃক এটা কোন সমাস? বাচ্চারা সকলে একটু আমরা কমেন্ট করবে নদী মাতা যার সমান সমান হচ্ছে গিয়ে কি নদী মাতৃক এটা কোন সমাস? সকলে একটু কমেন্ট করে জানান তো প্লিজ। নদী মাতা যার সমান সমান হচ্ছে গিয়ে কি নদী মাতৃক। ভাইয়া পরীক্ষা কয়টি থাকবে? পরীক্ষা হচ্ছে গিয়ে কি আমাদের ডিটেলস দেয়া আছে। আমি অনুরোধ করব, আমি একটু দাঁড়ান, আমি অনুরোধ করতেছি 99 টাকার কোর্সের যে হচ্ছে গিয়ে কিটা আছে এটা পিন করে দেন কমেন্টে। আচ্ছা, আমাদের হইতেছে গিয়ে কি 99 টাকার কোর্সের ভিতরে আপনি যা যা পাবেন তা আমাদের কমেন্টে পিন করে দেওয়া আছে, আপনি একটু দেখবেন। বলেন নদী মাতা যার লেখছে খ অব্যয়ীভাব সমাস আশা বিনতে উসমান। তোরে উচিত কি জানো? তোরে উচিত হচ্ছে মিসাইল মারা। কথাটা কি বুঝতে পারছি? এবার একটু দেখেন নদী মাতা যার বহুব্রী সমাস। বহুব্রী সমাস কাকে বলে একটু আমরা একটু নোটটা হইতেছে গিয়ে একটু লিখে নেই। বহুব্রী সমাস লিখবো, সকলে একটু লিখে নেন যে সমাসে পূর্বপদ ও পরপদ
পূর্বপদ এবং পরপদ কারো অর্থ প্রধান নয়, কারো অর্থ প্রধান নয় তাকে বহুব্রীহি সমাস বলে। মানে পূর্বপদ এবং পরপদ কারো অর্থ প্রধান নয়, তৃতীয় একটা অর্থ প্রধান, তাকে কোন সমাস বলবে? তাকে বলবে বহুব্রীহি সমাস। এবার একটু দেখেন, বলছে পূর্বপদে কি আছে? পূর্বপদে আছে হচ্ছে গিয়ে কি নদী, পরপদে কি আছে? পরপদে হইতেছে গিয়ে কি মা। তাহলে বলেন তো এখানে পূর্বপদ এবং পরপদ মিলা হওয়ার কথা ছিল নদীর মা। এবার বলেন তো এটা কি নদীর মা বলছে নাকি যার নদী মা মানে মাতৃ তাকে বোঝানো হয়েছে? তাহলে পূর্বপদ এবং পরপদ কারো যদি কোনো অর্থ যদি প্রদান না থাকে তখন তাকে বলবে কি সমাস? বহুব্রীহি হইতেছে গিয়ে কি সমাস। এবার দেখেন, অনেকে আমাদের বলছে যে এটা নাকি অব্যয়ীভাব সমাস হবে। বাবারে, অব্যয়ীভাব সমাস কখন হয়? এই যারা আমাদের অফলাইনে ক্লাস করছস, এই বল অব্যয়ীভাব সমাস কখন হয়? দ্রুত, অব্যয়ীভাব সমাস কখন হয়? কমেন্ট কর। দেখেন যে হচ্ছে গিয়ে কি অব্যয়ীভাব সমাস হইতেছে যেই সমাসে উপসর্গ থাকবে, যেই সমাসে কি থাকবে? উপসর্গ থাকবে। অর্থাৎ বাংলা এবং ইংরেজি উপসর্গ প্রপর অপর সমনীয় অনু অবনির্দর বিষ উৎপত্তি প্রতিয়তি অভিয়দি অপি উপ আ, এই যে হইতেছে গিয়ে কি উপসর্গগুলো আছে, এই উপসর্গগুলা যাদের হইতেছে গিয়ে কি থাকবে তখন হচ্ছে গিয়ে কি সেটা কি হবে? সেটা হবে অব্যয়ীভাব সমাস। এবার দেখেন, এই যে যেই নদী এবং মাতা, এই নদী এবং মাতার ভিতরে কোনোটা কি আপনার কি জানো বলে, কি জানো বলছিলাম, উপসর্গ। এখানে হইতেছে গিয়ে কি কোথাও কি কোনো উপসর্গ আছে? না, এখানে কোথাও কোনো উপসর্গ নাই। তাই যেহেতু কোথাও কোনো উপসর্গ নাই তাহলে সেটা কি হবে না? কখনোই অব্যয়ীভাব সমাস হবে না। তাহলে বলেন 2 নাম্বারটা কি সকলে কি বুঝতে পারছেন? সকলে বুঝতে পারছেন? জাতি বুঝতে পারছেন? শাবনাস উপসর্গ, সাব্বাস। ফারিয়া মারজান উপসর্গ থাকবে ভাই, সাব্বাস, ধন্যবাদ। তাহলে হচ্ছে গিয়ে কি আমরা দেখবো ও অব্যয়ীভাব সমাস কোনটা? আমরা দেখবো দিন দিন, প্রতিদিন, কথাটা কি বুঝতেছেন? আবার দেখবেন যে হচ্ছে গিয়ে কি উপকূল, উপকূল, তারপরে দেখবেন যে হচ্ছে গিয়ে কি লেখা আছে উপজেলা, এগুলা সব হইতেছে গিয়ে কি অব্যয়ীভাব সমাস। কেন অব্যয়ীভাব সমাস? দেখেন প্রতি, উপ, উপ, এগুলো কি আছে? এগুলো হচ্ছে গিয়ে কি উপসর্গ আছে। তাহলে সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। মাত্র 99 টাকায় যদি নিজের যে নার্সিং ভর্তি পরীক্ষার যে রিভিশন কোর্স আছে সেই রিভিশন কোর্স যদি হচ্ছে গিয়ে কি সমাসের রিভিশন ক্লাস লাগবে, সমাসে অনেক ঘাটতি রয়ে গেছে। উপসর্গ মুখস্থ কর, ক্লাসের ভিতরে বারবার বলছি যে উপসর্গ ছাড়া কখনোই আমি অব্যয়ীভাব সমাস বুঝাইতে পারবো না। সকলে সকলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন। বলছে জমি থেকে ফসল পাই, বাক্যটিতে জমি থেকে কোন কারক? জাতি দ্রুত কমেন্ট করবে। জমি থেকে ফসল পাই, এখানে জমি থেকে এটা কোন কারক? জাতি দ্রুত কমেন্ট করবে। জমি থেকে ফসল পাই, এখানে জমি কোন কারক? জাতি দ্রুত কমেন্ট করবে প্লিজ, জাতি দ্রুত কমেন্ট করবে। জমি থেকে ফসল পাই, একটু মনে রাখবেন আমাদের যে হইতেছে গিয়ে কি কারক যে আছে সে কারকের ভিতরে দুইটা ইম্পর্টেন্ট কারক, শাবনাস, সাব্বাস, অপাদান, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখবেন কারকের ভিতরে দুইটা ইম্পর্টেন্ট কারক, সেই দুইটা ইম্পর্টেন্ট কারক কি? একটা হইতেছে অপাদান, আরেকটা কি? আরেকটা হইতেছে অধিকরণ। একটা কি আছে? একটা হচ্ছে গিয়ে কি অপাদান, একটা অধিকরণ। মনে রাখবেন অপাদান এবং অধিকরণের দুইটা মানে হইতেছে গিয়ে কি অপাদান প্লাস হচ্ছে গিয়ে কি অধিকরণ। এই দুইটা কারকের ভিতরেই আপনার একটা কমন জিনিস কি জানেন? কমন হইলো এই দুইটা কারকের ভিতরেই আপনার স্থান থাকবে। স্থান কি করবে? স্থান হচ্ছে গিয়ে কি থাকবে। তাহলে এখন প্রশ্ন হলো যে ভাই কখন আমরা এটাকে অপাদান বলবো, কখন আমরা এটাকে অধিকরণ হইতেছে গিয়ে কি বলবো? একটু বোঝার চেষ্টা করি। যখন আমাকে কি বুঝাবে? বিয়োগ বুঝাবে বা মাইনাস হইতেছে গিয়ে কি বুঝাবে তখন সেটা হবে অপাদান। যখন হইতেছে গিয়ে কি প্লাস বা যোগ বুঝাবে তখন সেটা কি হবে? তখন সেটা হবে অধিকরণ। এবার বলেন, বলছে জমি থেকে ফসল পাই, ফসল কি জমিতে আছে নাকি নাই? বাচ্চারা দ্রুত কমেন্ট করতে হবে যে জমি থেকে ফসল পাই, জমিতে ফসল আছে নাকি নাই? কোনটা? যাতে কোনটা বলে?
তাহলে জমি থেকে ফসল পাই, এখানে ফসলটা জমি থেকে আমি নিয়ে নিছি, মানে জমিতে আর ফসল নাই, তাহলে কি মাইনাস। তাহলে যদি মাইনাস বোঝায় তাহলে সেটা হবে কি অপাদান কারক। এবার সকলে একটু লিখবেন, এই যে অপাদান কারক আছে, সেই অপাদান কারককে অনেক সময় পঞ্চমী কারকও বলা হয়। কোন কারক? পঞ্চমী কারক। কারণ অপাদান কারকের ভিতরে আমরা দেখব যে লেখা আছে হতে চেয়ে থেকে, ঠিক একই রকম ভাবে পঞ্চমী বিভক্তির ভিতরেও থাকে হতে চেয়ে থেকে। তাই অনেক শিক্ষাবিদ আপনার অপাদান কারকরে পঞ্চমী কারকও বলে। তাহলে জাতি বলো, অপাদান কারকের আরেক নাম কোনটি? অপাদান কারকের আরেক নাম কোনটি? জাতি দ্রুত কমেন্ট করবে, অপাদান কারকের আরেক নাম কোনটি? জাতি কই? জাতি দ্রুত কমেন্ট করবে, অপাদান কারকের আরেক নাম কোনটি? 99 টাকার পোস্টটা একটু প্রিন্ট করে দেন না, কবে দেই না তো, পুরোপুরি প্রশ্ন করতে। অপাদান কারকের হচ্ছে গিয়ে কি আরেক নাম কোনটি? অপাদান কারকের আরেক নাম হইতেছে গিয়ে কি আপনার পঞ্চমী কারক। অপাদান কারকের আরেক নাম কোনটি? অপাদান কারকের আরেক নাম হইতেছে পঞ্চমী কারক। অসংখ্য ধন্যবাদ। এবার হইতেছে গিয়ে কি দেখেন, যদি বলে যে হইতেছে গিয়ে কি গাছে ফল আছে, জাতি দ্রুত বলবে, তাহলে গাছ এখানে কোন কারক, অপাদান নাকি অধিকরণ? গাছে ফল আছে, হুঞ্চস অবস্থাটার নামটা কি? প্রকৃতি প্রেমী আসিফ। মানে এর নামের লেগে তো এরে মনে করো যে হইতেছে গিয়ে কি নোবেল দেওয়া দরকার। প্রকৃতি প্রেমী বলে আসিফ। আচ্ছা সকলে একটু, গাছে ফল আছে এটা তাহলে কোন কারক হবে? সকলে একটু কমেন্ট করে জানান। গাছে ফল আছে। এবার একটু দেখেন, এই যে ফলটা যে আছে সেই ফলটা কোথায়? ফলটা গাছে আছে। তাহলে গাছে যেহেতু ফল আছে, আছে বুঝাইছে, তাহলে বলেন যোগ নাকি বিয়োগ? অধিকরণ। সাব্বাস। তাহলে এটাকে কি বুঝাইছে? এটাকে যোগ বুঝাইছে। তাহলে যোগ বুঝালে সেটা কি হবে? সেটা হবে অধিকরণ। আবার দেখবেন একটা জনপ্রিয় উদাহরণ হইতেছে গিয়ে কি আমি আপনাকে দিচ্ছি, একটা জনপ্রিয় উদাহরণ আপনাকে দিচ্ছি। এবার বলেন তো, বলা আছে ছাদে, ছাদে আবার ও এদিকে আয়। আচ্ছা বলছে হইতেছে গিয়ে কি ছাদে বৃষ্টি পড়ে, এটা হলো গিয়ে কি একটা উদাহরণ। আবার বলা আছে যে ছাদে পানি পড়ে, এটা একটা উদাহরণ। জাতি বলবে কোন ছাদ কোন কারক? জাতি দ্রুত কমেন্ট করবে। শেষ মুহূর্তে যদি এরকম তথ্যবহুল কোন ক্লাস বা রিভিশন আপনি যদি দিতে চান, তাহলে কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিং এর যে 99 টাকার যে কোর্সটা আছে সেই কোর্সে আপনি চাইলে ভর্তি হতে পারেন। শেষ মুহূর্তে আপনি যদি নিজেকে কি করতে চান, নিজেকে যাচাই করতে চান। তাহলে দেখেন বলছে ছাদে বৃষ্টি পড়ে, আর একটা হচ্ছে গিয়ে কি ছাদে পানি পড়ে। তো সকলে কমেন্ট করবে কোন ছাদ কোন কারক। তাহলে এইখানে দুইটাই কি আছে? ছাদ আছে, এবং দুইটাই কি বুঝাইছে? স্থান হচ্ছে গিয়ে কি বুঝাইছে। তাহলে এখন জাতির কাছে প্রশ্ন হলো যে কোনটা অধিকরণ কারক আর কোনটা কি, কোনটা হচ্ছে অপাদান কারক। দুইটা আমরা কিভাবে বুঝবো? দেখেন এইটা একটা ছাদ, আপনি ধরেন এইটা একটা কি, এটা একটা ছাদ। তো ছাদে যখন বৃষ্টি পড়ছে, তাহলে বলেন তো বৃষ্টির পানিটা কোথায় আছে? বৃষ্টির পানিটা ছাদে আছে। তাহলে ছাদের সাথে বৃষ্টির পানিটা কি যোগ হইছে। তাহলে ছাদে বৃষ্টি পড়ে, এটা যোগ বুঝাইছে। তাহলে যদি যোগ বুঝায় তাহলে আমরা একটু আগে বুঝাইছি সেটা কোন কারক হবে? সেটা হবে অধিকরণ কারক। এবার হইতেছে গিয়ে কি দেখেন, একজন বলছে আশা বিনতে ওসমান, দুইটাই বলে অধিকরণ কারক। মেজাজটা কেমন লাগে? এবার দেখেন ছাদে পানি পড়ে মানে কি? বেসিক, ছাদে কোনোদিন পানি পড়তে পারে না। বুঝাইতে পারছি? আপনি বলতে পারেন টাঙ্কির থেকে পানি পড়ে, আপনি বলতে পারেন যে হচ্ছে গিয়ে কি কি যেন কয় আপনার অন্য কোন মাধ্যমে পানি পড়তে পারে। এগুলো কৃত্রিম জিনিস। কথাটা কি বুঝলেন? আমরা কথা বলতেছি প্রাকৃতিক জিনিস নিয়ে। ছাদে পানি পড়ে মানে ছাদ হতে পানি পড়ে। তাহলে এইটা ছাদ, এইটা হইতেছে পানি। বলেন পানি কি ছাদে আছে নাকি নাই? পানি ছাদে নাই। তাহলে যেহেতু পানি হচ্ছে গিয়ে কি ছাদে নাই, তার মানে মাইনাস, আর মাইনাস হলে সেটা কি হবে? সেটা হবে অপাদান কারক। জাতি 100% বুঝতে পারছে নাকি পারে নাই? জাতি কমেন্ট করবে। জাতি 100%। ফারহানা উর্তি, সাব্বাস। শাকিল আহমেদ, অসংখ্য ধন্যবাদ।
জাতি একটু কমেন্ট করবে প্লিজ। জাতি 100% অপাদান এবং অধিকরণ কারক, জাতি বুঝতে পারছে? জাতি কি বলে? জাতি 100% বুঝতে পারছে? তামান্না এশরাফ বলছে ছাদে পানি পড়ে, অপাদান। অসংখ্য ধন্যবাদ সকলে। একটু হচ্ছে কি, আমি মাঝে মাঝে বুঝছেন আপনাদের যে সজন স্যার আছে না, সেই সজন স্যারের ভাষায় কথা বলি। আপনারা দেখবেন যে আপনাদের ইংরেজি শিক্ষক সজন স্যার পড়ায় অ্যাপল, ফেব্রুয়ারি, তারপর কি জিওন, জুলাই, কি যে কয় ও নিজেই জানে। কথাটা কি বুঝতে পারছেন? সকলে কি 100% বুঝছেন? এবার দেখেন, বলছে কিংবদন্তি শব্দের অর্থ কি? সকলে দ্রুত একটু কমেন্ট করেন তো প্লিজ। কিংবদন্তি শব্দের অর্থ কি? জাতি দ্রুত কমেন্ট করবে। মাত্র দেখেন 5টা বুঝাইছি, মাত্র 5টা। আমাদের কিন্তু আরো রয়েছে। দেখেন অবস্থাটা, কত মিনিটে মাত্র 5টা বুঝাইছি, 25 মিনিটে মাত্র 5টা বুঝাইছি। মেজাজটা কেমন লাগে কোন? আমার ক্লাস যে কেন লিগে এত দীর্ঘমেয়াদী হয়, এজন্য আমি নিজেই আর কি একটু মানে কষ্ট পাই। আমার কাছে মনে হয় যে অন্যান্য টিচারের মতো খালি দাগাবো আর হইতেছে গিয়ে কি কমেন্ট পড়বো, পোলাপান পারুক আর না পারুক জানি না কিছু। এবার একটু দেখেন, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতায় কিছু মেটাফোর বা কিছু তথ্য হচ্ছে গিয়ে কি ব্যবহৃত হয়েছে, সেই মেটাফোর বা তথ্যগুলো আমরা একটু লিখে দিচ্ছি। এবার একটু দেখেন, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতায় দেখবেন যে সবাই হইতেছে গিয়ে কি দুইটা জনপ্রিয় শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হইতেছে গিয়ে কি কবি, আর একটা হইতেছে গিয়ে কি কবিতা। এই যে যে কবি আছে, সেই কবি কারা? কবি হইতেছে গিয়ে কি সংগ্রাম কারী, অর্থাৎ যারা সংগ্রাম করে। আর কবিতা কোনটা? কবিতা হচ্ছে গিয়ে কি যারা সংগ্রাম, সংগ্রামকে বুঝাইছে। তার মানে কি, যারা কবি তাদেরকে বলা হয় যোদ্ধা, আর যারা হচ্ছে গিয়ে কি কবিতা তাদেরকে বলা হয় কি সংগ্রাম বা যুদ্ধ। এবার হচ্ছে গিয়ে কি দেখেন, এই যে যে কবি আছে, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবির হচ্ছে গিয়ে কি বা কবিতার কবিকে আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ। আপনি দেখবেন যে অনেক সময় হইতেছে গিয়ে কি আমাদের এখানে প্রশ্ন আসে যে আমাদের পঠিত কোন কবি আপনার মন্ত্রী ছিলেন? এই আবু জাফর ওবায়দুল্লাহ 1985 সালে তিনি কি ছিলেন? সরকারের পানি সম্পদ মন্ত্রী ছিলেন। সরকারের কি সম্পদ মন্ত্রী? পানি সম্পদ মন্ত্রী। তাহলে বলেন আমাদের পাঠ্যপুস্তকের কোন কবি হইতেছে গিয়ে কি আপনার ই করছে, কবি ছিল পাঠ্যপুস্তক? স্যার আপনি এমন আস্তে আস্তে, স্যার আপনি এমন আস্তে আস্তে বুঝান প্লিজ, এমন হলে বুঝতে সোজা লাগে, তাড়াতাড়ি করলে বুঝতে পারি না। কি করব, আপনারা ক্লাস শেয়ার করেন না, বন্ধু বান্ধবদের মেনশন করেন না। তো অন্যান্য হচ্ছে গিয়ে কি গ্রুপে আমরা তো দেখি যে স্যাররা কি করে, স্যাররা আয়ে আর হচ্ছে কমেন্ট করে, খালি কমেন্ট করে আর হচ্ছে গিয়ে কি স্লাইডে টিক মারে। তো আমরা কত ওই ক্লাসে ভালো লাগে। আমরা কর্নিয়া নার্সিং কোচিং এর প্রত্যেকটা টিচার স্লাইডের পরে যেই পরিমাণ তথ্য দেই, অন্যান্য কোন কোচিং সেন্টার যদি এত পরিমাণ তথ্য দেয়, কর্নিয়া নার্সিং কোচিং এর ক্লাসই নিব না। এটা ওপেন চ্যালেঞ্জ। তো কর্নিয়া নার্সিং কোচিং এর ক্লাস করার ফলে আপনারা ক্লাস শেয়ার করেন না, বন্ধু বান্ধবদের মেনশন করেন না, তা আমরা কি করব? ও দেখি যে ওই স্যাররাই জনপ্রিয় হয়, ওই কোচিং সেন্টারে ফলাফান লাখ লাখ ফলাফান বলে ভর্তি হয়, এরা কইতে কইতে জীবন সারকার করে লাই। কথাটা কি বুঝতে পারছেন? তো এরকম বাবারে। ভাইয়া জাফর কই? জাফর আর সিম্মি একসাথে প্রেম করতেছে। তাহলে এটা কি, এটা কি হবে? এটা হবে হচ্ছে কি জনশ্রুতি। এবার একটু দেখেন, বলা আছে কি, বলা আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের এর পিতৃ প্রদত্ত নাম কি? সকলে একটু কমেন্ট করেন প্লিজ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কোনটি? জাতি দ্রুত কমেন্ট করবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কোনটি? পোলাপান তোরা কি ক্লাস করবার আইস নাকি আমার ক্লাসে মজা করবার আইস? কোনটা? শুটিয়ে লাল করে দেওয়া উচিত, নোংরামি বের করে দেওয়া উচিত তোদের। দ্রুত কমেন্ট কর। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কোনটি? আশা বিনতে আফা লেখছে প্রভু। আশা বিনতে আফা না তো, ওসমান। আচ্ছা, কি বলছে? নূরে জান্নাত, শাবনাজ, ফরিয়া, জান্না, ওইটাই নাসরিন আক্তার। তারপরে কেডা? কল্পনা বাস্তবে আসলো কেমনে?
আচ্ছা যাই হোক, কল্পনাও কমেন্ট করে ফেলেছে, বাস্তবে আইসা, শাহনাজ ইতু, সকলে একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন। এবার দেখেন, এই যে যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু সম্পূরক তথ্য আমরা লিখে দিচ্ছি, যাতে করে আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে এগুলো মনে রাখতে পারেন। এই যে যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আর এই যে যে মানিক যে আছে, সে মানিকটা কি, মানিকটা হইল তার ডাক নাম। এই যে যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সেই মানিক বন্দ্যোপাধ্যায় জীবিত ছিল কত বছর, 48 বছর। আমরা দেখব 1908 সালে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করছে, আর 1956 সালে মানিক বন্দ্যোপাধ্যায় কি করছে, মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে গিয়ে কি মৃত্যুবরণ করছে। এই যে যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রচনা বা বিখ্যাত উপন্যাস, খাতা ভিতরে লিখে ফেলেন যে পুতুল নাচের ইতিকথা, আরেকটা হইতেছে গিয়ে কি পদ্মা নদীর মাঝি। পুতুল নাচের ইতিকথা আরেকটা কি, আরেকটা হইতেছে পদ্মা নদীর মাঝি। তোমরা যারা নার্সিং কোচিং হচ্ছে গিয়ে কি পড়বা, বুঝছো, সেই নার্সিং কোচিং হইতেছে গিয়ে কি পড়ে তোমরা পদ্মা নদীর মাঝিরা পড়বা, বুঝছো। পদ্মা নদীর মাঝির ভিতরে কি করে, তোমার হইতেছে গিয়ে কি দুলাভাই আর শালি প্রেম করে। হ্যাঁ, তো দুলাভাই আর শালি যখন প্রেম সেম করছে, এখন ঝামেলা তো আছে, বুঝছো। তো শালির বাড়িতে একদিন দুলাভাই গেছে, তো আগে তো মনে করো যে আর হচ্ছে গিয়ে কি তোমার গাড়ি ঘোড়া ছিল না, বাস টাস ছিল না, তো শালির লগে গেছে দেখা করবার, গেছে রাইতের বেলা। হ্যাঁ, তো রাইতের বেলা দেখা করবার গেছে, কি করছে না করছে আমি জানি না, কি করছে না করছে এটা যদি জানতে হয় তাহলে ইফতারের পরে ক্লাস করতে হবে, ইফতারের আগে আমি সেটা বলতে পারবো না, সরি। তো সেখানে যায় দেখে কি শালির জামাই উপস্থিত। এখন বেটা তো মনে করে যে কঠিন লেভেলের একটা কট খেয়ে গেছে। তো শালি কি করছে, দুলাভাইরে ঘুমাইতে দিছে কার লগে, পাডার লগে ঘুমাইতে দিছে। হ্যাঁ, সকালবেলা দুলাভাই তো ব্যাপক খেপা, কপিলা তুই আমার মানুষ ভাবস নাকি, কেন, তোরে আমি হচ্ছে গিয়ে কি দেখতে আসছি, তোরে আমি হচ্ছে গিয়ে কি এত প্যার মহব্বত করি, তুই আমার লগে পাডার লগে ঘুমাইতে দিছস। এই মাইয়া মানুষ সারাটা জীবন আমাদের সাথে প্রতারণা করছে। ওই ফেসবুকে একটা শেয়ার দিছি, এক বেডি বলে সপ্তাহে সপ্তাহে বলে কি করে, বয়ফ্রেন্ড চেঞ্জ করে। এক বয়ফ্রেন্ড বলে 1 লাখ টাকা দিছে, আরেক বয়ফ্রেন্ড বলে কি দিছে। নারী জাতি কখনোই ভালো হবে না, এদের বিচার একমাত্র আল্লাহ করবে। ভাই আপনাকে বিষাদ সিন্ধু বই দিবেন বলছেন, মনে আছে, আমাকে ভুলে যায়েন না। জি লিজা আপা, আমার মনে আছে, মনে আছে ভাই। আপনার রোজা হবে না, কেন রোজা হবে না, আমি তো যাওয়া পর্যন্ত আটকে গেছি, আমি কি পরের কথা বলেছি? রোজা হবে না, আল্লাহ তোরে কয়ে দিছে রোজা হবে না। হ্যাঁ, আমি বলছি যে দুলাভাই শালির বাসা বন্ধ গেছে, বাসার পরে কি হয়েছে এর থেকে আমি কইছি নাকি? আমারে হেতি হি গায়, আমার মানে রোজা পুরা টনটন। এবার দেখেন যারা শেষ মুহূর্তে নিজের হইতেছে গিয়ে কি আপনার যে প্রস্তুতিটা আছে, সেই প্রস্তুতিটা যদি ঝালাই করতে চান বা এরকম তথ্যবহুল যদি হইতেছে গিয়ে কি ক্লাস পেতে চান, আপনি দেখবেন ক্লাসের শেষে বলে আবার পিডিএফও দিয়ে দিব, শুনছেন কথাটা? তাহলে মাত্র 99 টাকায় আপনারা আর কি চান, 16টা রিভিশন ক্লাস ও পরীক্ষা, তার মানে কি 16টা ক্লাস 16টা পরীক্ষা, টিয়া কয়টা, মাত্র 99 টাকা। কর্নিয়া নার্সিং কোচিং কয়দিন পরে দেখবেন যে মরে গেছে, এত কম দামে কোর্স এরা, দেখবেন যে কর্নিয়া নার্সিং কোচিং কুল্লু ডেট। এবার একটু বলেন, সমুদ্র এর শব্দের প্রতি শব্দ 9 কোনটি বাচ্চারা? ভাই এই মেয়ে, নাউজুবিল্লাহ, ভাইয়া আপনি নারীদের এমন পছান কেন? আমি নারীদের 2 চোখে দেখতে পারি না। কেন দেখতে পারি না? নারীরা আমাকে দেখতে পারে না, আমিও নারীদেরকে দেখতে পারি না, সমান অধিকার। নারীরা যেদিন আমাকে দেখতে পারবে, আমি ওই দিন নারীকে দেখতে পারবো। ঠিক আছে, সকলে একটু হইতেছে গিয়ে কমেন্ট করে জানান প্লিজ, প্লিজ সকলে একটু কমেন্ট করে জানান সমুদ্র শব্দের প্রতি শব্দ 9 কোনটি? 9। এবার একটু দেখবেন প্রতি শব্দ যদি কেউ লেহস শুটিয়ে লাল করে দেবো। একজন লিখছে পারাবার, ওই এনে দেখছো যে না কইছে না, এই যে দেখে তাকাও, পারাবার এই শব্দের অর্থ কি? সমুদ্র। আমাদের হচ্ছে গিয়ে কি কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং এর সাধারণ জ্ঞানের জনপ্রিয় শিক্ষক অর্ণব স্যার, সেই অর্ণব স্যারের নাম হইতেছে গিয়ে কি সমুদ্র। এই যে যে রত্নাকর আছে, সেই রত্নাকর শব্দের অর্থ কি? সমুদ্র।
বুঝতে পারছেন? এই রত্নাকর শব্দের আরেকটা হইতেছে গিয়ে কি নাম আছে, সেটা হলো গিয়ে কি জলদস্যু। এটা দিয়ে কাকে বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হয়েছে বাল্মীকিকে। আর এই বাল্মীকি কি লিখছে? এই বাল্মীকি লিখছে রামায়ণ। বাল্মীকি কি লিখছে? বাল্মীকি লিখছে হচ্ছে গিয়ে কি রামায়ণ। ভাইয়া আমরা তো 90% মেয়ে ক্লাস করি, আপনারা তো ঠিকই দেখি, কিন্তু আপনি দেখলে পারেন না কেন? তোরা তো ক্লাস করস, টেহা দিছস দেয়া। আমারে থেকে আমি কি মায়া আমার মায়া দেখতে কি টেহা দিবে? যদি মাসুদ ভাই বলে যে ভাই আপনি মেয়েদের নামে সুনাম বলেন, আপনাকে টাকা দিব, ওই দিন সুনামের উপরে মানে সমুদ্র রত্নাকর বানাই দিব মায়াদের সুনাম কইরা। বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন, এই যে যে মহিদর আছে, সেই মহিদর শব্দের অর্থ কি বুঝলাম না, আজকে সব ক্লাসে খালি মোহিত কে লেগা। এবার দেখেন, এই যে যে মহিদর যে আছে, সেই মহিদর শব্দের অর্থ কি? মহিদর শব্দের অর্থ হচ্ছে পর্বত। মহিদর শব্দের অর্থ কি? মহিদর শব্দের অর্থ হচ্ছে পর্বত। তাই আমাকে বলছে সমুদ্র শব্দের প্রতি শব্দ নয় কোনটি? তাহলে সমুদ্র শব্দের প্রতি শব্দ নয় হবে কোনটি? মহিদর। বলেন সুবহানাল্লাহ। সকলে কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? জাতি কোনটা বলে? জাতি বুঝতে পারছে নাকি পারে নাই? জাতি কি বলে? সকলে একটু দ্রুত কমেন্ট করেন, তাড়াতাড়ি শেষ করে কর্নিয়া নার্সিং কোচিং আজকে আমরা ইফতার খাওয়াবো, তাড়াতাড়ি ইফতার করতে হইব। হুজুরে ঘুম ভেঙে গেছে, হুজুরের যে কোনো সময় আজান দিয়ে ফেলাইতে পারে, তাড়াতাড়ি দ্রুত। সকলে কি 100% বুঝতে পারছেন? আমরা কি তাওহীদ বলছে, বুঝতে পারছি, ধন্যবাদ। তাহলে আমরা একটু পরের জায়গায় হইতেছে গিয়ে কি চলে যাই, পরের যে হচ্ছে স্লাইডটা আছে সেই পরের স্লাইডে চলে যাই। বলছে নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? আমাদের অফলাইন ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছে কমেন্ট কর, যৌগিক ক্রিয়া কেমনে চিনবি তুই? কমেন্ট কর, ক্লাসে বারবার বুঝাইছি যৌগিক ক্রিয়া কেমনে চিনবা। যারা অফলাইন ক্লাস করেছো আমাদের কমেন্ট করতে হবে দ্রুত। যারা আমাদের হইতেছে গিয়ে কি অফলাইন ক্লাস করেছেন দ্রুত হইতেছে গিয়ে কি কমেন্ট করেন, যৌগিক ক্রিয়া কখন হইতেছে গিয়ে কি বুঝবে। দেখেন আমাদের যে বই আছে সেই বইয়ের ভিতরে আমরা সবগুলো হইতেছে গিয়ে কি জানি যে পদ নামে একটি অধ্যায় আছে। পদ, এই পদ যে অর্থটা আছে সেই পদের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে হচ্ছে গিয়ে কি পদ আছে, সেই ইম্পর্টেন্ট পদের নাম কি? ইম্পর্টেন্ট পদের নাম হইতেছে আপনার ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের ভিতরে আবার ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটার নাম কি? একটার নাম হইতেছে যৌগিক ক্রিয়া, একটার নাম হইতেছে গিয়ে কি যৌগিক ক্রিয়া, আরেকটার নাম হইতেছে গিয়ে কি মিশ্র ক্রিয়া। একটার নাম হইতেছে কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। আরেকটার নাম কি ক্রিয়া? আরেকটার নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। এবার একটু দেখেন ভাইয়া টপিক ভিত্তিক ক্লাস করেন, যেমন বাংলার ইম্পর্টেন্ট 5টা টপিক এইভাবে। আফা মারিয়া সুলতানা টপিক ভিত্তিক ক্লাস যদি পাইতে চান তাহলে তো আমাদের 99 টাকার ব্যাচে ভর্তি হইতে হবে। এত কিছু তো টপ ফ্রি ক্লাসে দেওয়া যাবে না, আমাদেরও ফ্যাট আছে, আমাদেরও দুগা বাচ্চা আছে, হেরা স্কুলে যায়, স্কুলে গেলে তাদেরকে নেদারল্যান্ডের চকলেট কিনে দিতে হয়। যারা এরকম ভালো এবং তথ্যবহুল ক্লাস চান তারা আমাদের 99 টাকার কোর্সে ভর্তি হন। সমস্যা আপনার, সমাধান আমাদের। অষ্টধাতুর একটি আংটি পড়লে আপনার সমাধান হবে না, সমাধান হবে শুধুমাত্র মহিদের ক্লাস করলে। বুঝতে পারছি? সকলে একটু ভর্তি হয়ে যাবেন। এই যে যৌগিক ক্রিয়া আছে সেই যৌগিক ক্রিয়ার ভিতরে আমরা দেখব সেখানে দুইটি ক্রিয়া থাকবে। দুইটি ক্রিয়া কি কি? ক্রিয়া প্লাস হচ্ছে গিয়ে কি ক্রিয়া। আর যে মিশ্র ক্রিয়া আছে সেই মিশ্র ক্রিয়ার ভিতরে একটা থাকবে হচ্ছে গিয়ে কি অন্য পদ, আর একটা থাকবে হইতেছে গিয়ে কি ক্রিয়া। একটা থাকবে অন্য পদ, আরেকটা হইতেছে গিয়ে কি কি, আরেকটা হচ্ছে গিয়ে কি ক্রিয়া। ওই মিয়া বিয়া করছেন কবে? আরে আমি বিয়া না করি, মাসুদ ভাই বিয়া করছে না? তো মাসুদ ভাইয়ের কি দুগে দুগে ছোট ছোট বাচ্চা আছে না? তো দুগে ছোট ছোট বাচ্চা যখন সে স্কুলে লয়ে যায় তখন কি সে লেবেন চুস, তারপরে কি কি জন্য কয় ওই যে কাডি চকলেট, এটা কি খাইতে চায় না? 99টার কোর্সে ভর্তি হন, মাসুদ ভাইয়ের পোলারে লেবেন চুস এবং কাডি চকলেট কিনা খাওয়ান। প্লিজ ভাই আপনি বন্ধ করেন। কি ক্লাস ক্লাস বন্ধ করবো? তাহলে ক্লাস বন্ধ করে দিচ্ছি। তাহলে একটু দেখেন যৌগিক ক্রিয়া কোনটি? যৌগিক ক্রিয়া হচ্ছে ক্রিয়া প্লাস ক্রিয়া। তাহলে কয়টি ক্রিয়া থাকবে? দুইটি ক্রিয়া থাকবে। এবার দেখেন আমরা সবসময় হইতেছি গিয়ে কি বলি যে গিয়ে দেখলাম, কি করলাম? গিয়ে দেখলাম। তাহলে এবার হচ্ছে গিয়ে কি দেখেন গিয়ে দেখা, যাওয়া, এটা কোন পথ? যাওয়া হচ্ছে গিয়ে কি একটা ক্রিয়া,
দেখলাম মানে হচ্ছে গিয়ে কি সি, দেখলাম, তাহলে দেখা কোন পদ? দেখা হইতেছে গিয়ে কি ক্রিয়া। তাহলে বলেন এখানে কয়টি ক্রিয়া আছে? এখানে দুইটি ক্রিয়া আছে। তাহলে কোন শব্দের ভিতরে যদি দুইটি ক্রিয়া থাকে তখন তাকে কি বলবে? যৌগিক ক্রিয়া। আবার একটু দেখেন, আমরা এখন কি করতেছি? আমরা এখন পড়াশোনা করতেছি। আমরা এখন কি করতেছি? পড়াশোনা হচ্ছে গিয়ে কি করতেছি। তাহলে বলেন পড়া কোন পদ? পড়া হইতেছে গিয়ে কি একটি ক্রিয়া। শোনা, এই শোনা হইতেছে গিয়ে কি কোন পদ? এই কান দিয়ে শোনা হইতেছে গিয়ে কি একটি ক্রিয়া। তাহলে বলেন এখানে কয়টি ক্রিয়া আছে? এখানে দুইটি ক্রিয়া আছে। তাহলে যদি দুইটি ক্রিয়া থাকে তাহলে তাকে বলবে যৌগিক ক্রিয়া। আর মিশ্র ক্রিয়ার ভিতরে একটা থাকবে ক্রিয়াপদ, আরেকটা থাকবে কি অন্য পদ। যেমন আমরা অনেক সময় হচ্ছে গিয়ে কি বলি যে খেলা দেখি। কেউ যদি আমাকে বলে যে ভাই আপনি কি দেখেন, আমি বলি কি খেলা দেখি। তাহলে বলেন এই যে যে খেলা আছে আলোচ্য বাক্যের ভিতরে, এই যে যে খেলা, এটা কি নাউন? তাহলে হচ্ছে গিয়ে কি সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে কি নাও। ভাইয়া আপনার ক্লাস কইরা রোজা হালকা হয়ে গেছে, শুনছস অবস্থাটা? না, এত বড় অপবাদ নিয়ে তো থাকা যাবে না। ঢাকা শহর খালি পুষ্কনি নাই দেখা, নাহলে আমি এখানেই পড়ে যাইতাম। ঢাকা শহর একটা গভীর পুষ্কনির নাম বল, যেখানে আমার মতো মোটা মানুষ ডুব দিলে মরে যাবে অবশ্যই, সেখানে আমি ডুব দিব। তাহলে একটু দেখেন, এই যে যে খেলা আছে সেই খেলাটা কি? খেলাটা হইতেছে একটা নাউন। আর এই যে যে হইতেছে গিয়ে কি দেখি, সেই দেখিটা হইতেছে গিয়ে কি কোন পদ? দেখিটা হইতেছে গিয়ে কি একটি ক্রিয়াপদ। তাহলে বলেন একটি নাউন, একটি হইতেছে গিয়ে কি ক্রিয়া। তাহলে বলেন সেটা কি যৌগিক নাকি মিশ্র? তাহলে সেটা হবে মিশ্র। এবার দেখেন, তাহলে এখানে যৌগিক ক্রিয়া কোনটি? হাসা মানে বেটকি মারা, এই যে একটা বেটকি মারছি। তাহলে এই হাসাটা কি পদ? হাসাটা হচ্ছে গিয়ে একটি ক্রিয়াপদ। উঠা মানে উঠা গেছে, তাহলে এটাও কি পদ? এটা একটা ক্রিয়াপদ। তাহলে বলেন এখানে কয়টি ক্রিয়া আছে? এখানে দুইটি ক্রিয়া আছে। তাহলে কোন শব্দের ভিতরে যদি দুইটি ক্রিয়া থাকে তখন তাকে বলে যৌগিক ক্রিয়া। এবার বলেন ভাইজানেরা, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া 100% বুঝতে পারছেন? যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া 100% বুঝতে পারছেন? আজকের দিনের পর থেকে কি যৌগিক ক্রিয়া মিশ্র ক্রিয়া কোনোদিন ভুল হবে? জাতি কোনটা বলে? আজকের দিনের পর থেকে যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া আর জীবনে ভুল হবে? জাতি কোনটা বলে? জাতি কোনটা বলে? এখন আমাদের যতগুলা ছেলে পেলে আছে, কতগুলা ছেলে পেলে আছে দেখি একটু, 50টা ছেলে পেলে আছে। 50টা শেয়ার না দিলে আর ক্লাস হবে না। 50টা শেয়ার দ্রুত। কেউ যদি 50টা শেয়ার হতেছে গিয়ে কি না হয়, 50টা শেয়ার না দিলে জীবনে আর হতেছে গিয়ে কি হবে না। দ্রুত সকলে ক্লাস হইতেছে গিয়ে কি শেয়ার করেন দ্রুত। সকলে হইতেছে গিয়ে কি ক্লাসটা শেয়ার করতে হবে। জাতি দ্রুত ক্লাস শেয়ার করবে প্লিজ। জাতি দ্রুত হইতেছে গিয়ে কি ক্লাস শেয়ার করবে। এবার হইতেছে গিয়ে কি দেখেন, বলছে বাংলা সাহিত্যের অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন উপাধিতে ভূষিত করা হয়? জাতি কমেন্ট করতে থাকুক, আমরা এর সাথে সম্পূরক বিভিন্ন প্রকার তথ্য দেই। এবার একটু দেখেন, আমরা অনেক সময় হইতেছে গিয়ে কি দেখি যে বিভিন্ন জায়গার জনক বা বিভিন্ন জায়গার হইতেছে গিয়ে কি লেখা নিয়ে কি করে আমাদের হচ্ছে গিয়ে কি প্রশ্ন আসে। এখন হচ্ছে গিয়ে আমরা দেখব যে কোন লেখা দিয়ে কি প্রশ্ন আসে এবং কোন জনকে কেডা হইতেছে গিয়ে কি কি পয়দা করছে। এবার একটু দেখেন, এই যে যে জনক আছে সেই জনকের সময় আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম বঙ্কিমচন্দ্র, সেই বঙ্কিমচন্দ্রকে বলা হয় উপন্যাসের জনক। উপন্যাসের কি জনক। এবার লেখেন গদ্যের জনক। বাংলা গদ্যের হচ্ছে গিয়ে কি জনকের নাম কি? বাংলা গদ্যের জনকের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা প্রবন্ধ যে আছে সে বাংলা প্রবন্ধের জনক কে? বাংলা প্রবন্ধের জনক হচ্ছে রাজা রামমোহন রায়। বাংলা প্রবন্ধের জনক কে? বাংলা প্রবন্ধের জনক হচ্ছে রাজা কি মোহন রায়। রাজা হইতেছে গিয়ে কি রামমোহন হইতেছে গিয়ে কি রায়। এবার হইতেছে গিয়ে কি দেখবেন, প্রবন্ধের জনক গেল রাজা রামমোহন রায়ের ভিতরে। এবার ছোট গল্পের জনক, খাতা ভিতরে লেখেন ছোট গল্পের জনক সমান সমান রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ কি? রবীন্দ্রনাথ হইতেছে গিয়ে কি ঠাকুর। তাহলে বলেন বাংলা প্রবন্ধের জনক কে? বাংলা প্রবন্ধের জনক কে? রাজা রামমোহন রায়। ছোট গল্পের জনক কে? ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের জনক কে? ছোট গল্পের জনক হইতেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখেন, আবার যদি হইতেছে বলে, সকলে একটু কমেন্ট করেন তো, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? জাতি দ্রুত কমেন্ট করবে। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কিতা? জাতি দ্রুত কমেন্ট করবে। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কোনটি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? জাতি একটু কমেন্ট করবে। গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছোট গল্প কল্পনা। সাব্বাস। উস্তামাইরা কপালের সারা উল্লেলম ফারিয়া মারজানা। দেখেন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। আলালের ঘরের হইতেছে গিয়ে কি দুলাল। এই যে আলালের ঘরের দুলাল, সেটা হইতেছে গিয়ে কি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। আর প্রথম সার্থক উপন্যাসের নাম কি? প্রথম সার্থক উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ ও নন্দিনী। ধরেন আপনার কি করলো, আপনার হচ্ছে কি বাংলা ক্লাস নিল একাধিক শিক্ষক। ধরেন মজিদে বাংলা ক্লাস নিছে আর মুহিদে বাংলা ক্লাস নিছে। তো মুহিদের যে বাংলা ক্লাসটা আছে তার আপনার ভাল লাগে নাই, আপনি কি করছেন, মজিদ স্যারের যে বাংলা ক্লাসটা আছে এই ক্লাসটা আপনার ভালো লাগছে। এখন যদি বলে বাংলার প্রথম ক্লাস নিচে কে, তাহলে সেটা হবে মুহিদ। কিন্তু মুহিদের ক্লাস কি আপনার ভাল লাগছে? ভাল লাগে নাই। কিন্তু যদি বলে বাংলার সার্থক ক্লাস নিচে কে, তাহলে তার নাম হবে কি মজিদ স্যার। বুঝতে পারছেন? এই আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। কিন্তু এইটা যখন প্রকাশিত হয়েছে তখন জনগণ এটা খায় নাই, এটা পড়ে নাই, এটা বিকৃত কম হয়েছে। কিন্তু যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজার বউ দুর্গেশ ও নন্দিনীকে নিয়ে নতুন হইতেছে গিয়ে কি একটা উপন্যাস লিখছে, সেটা জনগণ কিনছে, জনগণ পড়ছে, জনগণ বুঝছে, এজন্য তাকে বলা হয় সার্থক উপন্যাস। তাই বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি হবে? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হবে আলালের ঘরের দুলাল। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা হবে? সেটা হবে দুর্গেশ ও নন্দিনী। আর আমাদের এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার হইতেছে গিয়ে কি নাম কোনটা? তার নাম হচ্ছে সাহিত্য সম্রাট। তারপর আমরা পরবর্তীতে চলে যাই, আবার 99 টাকার স্লাইড। এবার হচ্ছে গিয়ে কি দেখেন কি বলছে এখানে, অরণ্যে রুদন। সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। অরণ্যে যে রোদন আছে, সেই অরণ্যে রোদন শব্দের অর্থ কি একটু মনে রাখবেন। এই যে বাংলা বাগধারা যে হচ্ছে গিয়ে কি আছে, সেই বাগধারার ভিতরে সব সময় মনে রাখবেন যে হইতেছে গিয়ে কি শব্দার্থ মূল নয়, লক্ষার্থ হইতেছে গিয়ে কি মূল। মনে রাখবেন, বাগধারাতে কখনো কি হবে না, শব্দার্থ মূল হবে না, লক্ষার্থ হইতেছে গিয়ে কি মূল হবে। এবার দেখেন, আপনি যদি বাগধারার ভিতরে শব্দার্থ যদি মূল যদি বলতে চান, তাহলে দেখেন এটার অর্থ কি হয়। অরণ্য মানে কি? অরণ্য মানে সে বন। রোদন মানে কি? রোদন মানে হচ্ছে গিয়ে কি কান্না করা। তাহলে বলেন অরণ্য রোদন মানে কি? অরণ্য রোদন মানে হচ্ছে বনে কান্না। ওইটা বলেন তো, অরণ্য রোদন মানে কি আসলে বনে কান্না? ওই যে একজন লেখছে ডুমুরে ফুল জান্নাতুল ফেরদৌসি। তুই রোজার মাসে জান্নাতে জাগা সেল চলে একবারে, তুই সেল চলে জান্নাতে চলে যা। লিজা আক্তার, তুইও জান্নাতে যাবি সরাসরি, কোনো মাঝখানে কোনো তোর কোনো ডিস্টার্ব হবে না, তুই সরাসরি জান্নাতে। প্রকৃতি প্রেমী আসিফ, তুইও জান্নাতি, তুইও জান্নাতে যা। তাহলে হচ্ছে গিয়ে কি দেখেন, অরণ্য রোদন মানে কি? অরণ্য রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন। মানে হইতেছে গিয়ে কি কখনোই বাগধারাতে কখনোই আপনার কি শব্দের অর্থ মেন নয়। বাগধারাতে সবসময় হচ্ছে গিয়ে কি মেন কোনটা? বাগধারাতে সবসময় হইতেছে গিয়ে কি মেন লক্ষার্থ, মানে যেটাকে আপনার বোঝানো হয়। বুঝাইতে পারছি? সাব্বাস, সাব্বাস। তারপরে কমেন্ট করতে থাকেন সকলে। মহাশ্মশান মহাকাব্যটির রচয়িতা কে? মহাশ্মশান মহাকাব্যটির রচয়িতা কে? ভাইয়া আপনি অনেক মজার মানুষ, আজকে প্রথম ক্লাস করতেছি, আপনার অনেক ভালো লাগতেছে। কল্পনা আপা অসংখ্য ধন্যবাদ। ফারিয়া মারজান বলছে রোজার দিনে সবাই জান্নাতে যাইতেছে গা। অবশ্যই তোরা জান্নাতে যা,
জান্নাতে যায় আমার জন্য সিট খালি রাখবি, আমি যাতে আসতে পারি। ওকে ভাইয়া চলে যাচ্ছি, ঠিক আছে, তুই দ্রুত আজ্ঞা। এবার একটু দেখেন, এই যে আমাদের বাংলা সাহিত্যে কিছু কিছু মহাকাব্য আছে, সেই মহাকাব্যের জনকগুলা কে কে আমরা একটু লিখে দিচ্ছি, সকলে একটু লিখে নেন। লেখেন যে হইতেছে গিয়ে কি মহাশশা দরু, লেখেন উপরে হেডলাইন দেন মহাকাব্যের জনক, লেখেন হেডলাইন দেন মহাকাব্য ও এর জনক। তাহলে মহাকাব্য ও এর জনক কেডা কেডা এটা আমরা একটু দেখবো। লেখেন যে হইতেছে গিয়ে কি মহাশ্মশান, মহাশ্মশান সমান সমান কে লিখছে, সমান সমান লিখছে হচ্ছে গিয়ে কি কায়কোবাদ। তারপর হচ্ছে কি লেখেন পদ্মাবতী, পদ্মাবতী এটা হচ্ছে গিয়ে কি মহাকবি আলাউল, মহাকবি আলাউল। আরেকটার ভিতরে লেখেন মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য লেখেন মাইকেল মধু, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল কি মাইকেল মধুসূদন দত্ত। এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের কতগুলা মহাকাব্য। এবার জাতির কাছে প্রশ্ন হলো যে ভাই আমরা কখন বুঝবো যে এটা হইতেছে গিয়ে কি মহাকাব্য, কথাটা কি বুঝতেছেন? জাতিকে আমরা হইতেছে গিয়ে কি কখন বুঝবো যে এটা মহাকাব্য? মনে রাখবেন যদি বলে যে হইতেছে গিয়ে কি ঐতিহাসিক কোন ঘটনা নিয়ে, ঐতিহাসিক কোন সত্য বা হইতেছে গিয়ে কি মিথ ঘটনা নিয়ে, ঘটনা নিয়ে যে কাব্য রচিত, যে কাব্য রচিত তাকে বলবে মহাকাব্য। তাহলে হইতেছে গিয়ে কি মহাকাব্যটা কি হবে? মহাকাব্যটা হইতেছে গিয়ে কি ঐতিহাসিক কোন ঘটনা নিয়ে বা সত্য মিথ্যা বা মিথ হচ্ছে গিয়ে কি নিয়ে যেই কাব্যগুলো রচিত সেটা হইতেছে মহাশ্মশান কায়কোবাদের। এই যে কায়কোবাদের মহাশ্মশান আছে, সেই মহাশ্মশানে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে হচ্ছে গিয়ে কি লেখা হয়েছে, যেখানে মারাঠা বর্গী এরা কি করছিল এবং মুসলমানরা আপনার কি করছিল মারামারি হচ্ছে গিয়ে কি করছিল। তারপর এই যে পদ্মাবতী, সে পদ্মাবতী কি করছিল বাংলা সাহিত্যের বিখ্যাত হচ্ছে গিয়ে কি একজন নায়িকা পদ্মাবতী, যার চুল বলে এরকম লম্বা ছিল 6 জন বলে তার চুল ধরে রাখতো। পদ্মাবতী যখন হচ্ছে গিয়ে কি যখন রাস্তা দিয়ে বলে হাঁটতো তখন বলে মানুষে দেখলে কাইতে পড়ে যেত। আল্লাহই জানে পদ্মাবতী বাংলাদেশে নাই, বাইসা গেছে। বাংলাদেশে যদি বার হইতো তাহলে মনে কর যে শাহবাগ আন্দোলন হলে পদ্মাবতীকে দেখতে চাই। আর পদ্মাবতী যে কতবার রেপ হইতো বাংলাদেশে থাকলে আল্লাহই জানে। কথাটা কি বলতেছে পরে আবার তো হইতে জন্য তাই আবার পদ্মাবতীরে মায়ের মরে দিত। এবার দেখেন মেঘনাদ বধ কাব্য, এই মেঘনাদ বধ কাব্য কি নিয়ে রচিত? এই মেঘনাদ বধ কাব্য হচ্ছে রামায়ণের যে হইতেছে গিয়ে কি মেঘনাদ আছে রাম লক্ষণ, সেই রাম লক্ষণের কাহিনী নিয়ে রচিত। এইদিকে আমার মাথায় চুলই নাই, তোর নামই তো কল্পনা, তুই চুল থাকবো কেমনে? বুঝাইতে পারছি? তাহলে কি করলাম, এই হচ্ছে গিয়ে কি আমাদের মহাশ্মশান। আবার তারপরে বলছে বলছে দিগন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বাচ্চারা দ্রুত কমেন্ট করেন, দিগন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কল্পনা আর মারিয়া ফারজানা, তোরা কি অনলাইনে এসে চুলের হিসাব করতে আইছস? ডু নট কাট চুল ইন দা ক্লাস, প্লিজ ডো দা ক্লাস, ডু নট কাটিং দা চুল। ইংলিশটা ঠিক আছে না? দ্রুত দ্রুত কমেন্ট কর যে দিগন্ত এর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। আমাদের যারা অফলাইনের স্টুডেন্ট আছে এবং কি নিয়মিত ক্লাস করে তারা হচ্ছে গিয়ে কি সকলেই জানে যে এইটার নিয়ম আছে একটা। কোন নিয়ম? আমরা সকলে হচ্ছে গিয়ে কি জানি, বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ হয়। জাতি দ্রুত কমেন্ট করবে, পড়াইছিলাম। এটা লিখছে এস এন নি সাত, আবার নিষাদ, বুঝলাম না। সকলে একটু কমেন্ট করেন। আমরা সকলে হচ্ছে গিয়ে কি যারা অফলাইনে আমাদের হইতেছে গিয়ে কি স্টুডেন্ট আছে তারা সকলে হইতেছে গিয়ে কি জানে আমরা তাদেরকে কি করেছিলাম, এই নিয়মটা পড়াইছিলাম। নিয়মটা কি ছিল যে কোন শব্দের ভিতরে যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে তাহলে এটার পরিবর্তে কি হবে, প্রথম বর্ণ হবে। তাহলে একটু দেখেন বলছে এখানে দিগন্ত, সকলে ভাইয়ের সাথে উচ্চারণ করেন দিগন্ত, ভাইয়ের সাথে উচ্চারণ করেন দিগন্ত। তাহলে শেষে আমরা কি পাইছি? শেষে আমরা পাইছি অন্ত। তাহলে বলেন আগে এই যে গ আছে ক খ গ, কয় নাম্বার বর্ণ হয়েছে? 3 নাম্বার। তাহলে 3 নাম্বার বর্ণ থাকলে কয় নাম্বার বর্ণ হবে? 1 নাম্বার বর্ণ হবে।
তাহলে সঠিক উচ্চারণ কোনটি? সঠিক হইতেছে দিক যুক্ত হইতেছে গিয়ে কি অন্ত। বুঝতে পারছি? ভাইয়া অনেক ভালো ইংরেজি বলেছেন, আপনাকে নোবেল দেওয়া উচিত। বাট আমার কাছ থেকে সজনের ইংরেজি শিক্ষা, তারপরে তোকে ক্লাস নেই, তুই জানোস? আমি বেটা ইংরেজির জাহাজ, খালি জাহাজটা ভিড়াইতে পারতেছি না কেন? কারণ বাংলাদেশে কোনো সমুদ্র নাই। যদি বাংলাদেশে সমুদ্র থাকতো আমি আমার ইংরেজির জাহাজ ভিড়াই দিতাম। আমার কাছ থেকে শিক্ষা স্বজন হইতেছে এগুলো শিখায়, তোরা তো এগুলো জানোসই না। ইতিহাস তো তোরা প্রচুর জানোস। তোরা যে সজন স্যারের ক্লাসে বিভিন্ন প্রকার রোমান্টিক কমেন্ট করস, আর আমার ক্লাসে যে তোরা উল্টা পাল্টা কমেন্ট করস, এটা মাসুদ ভাই দেখা আমার যে কি পরিমাণ বহাবহ হয় তোরা জানোস। তোরা আমার ক্লাসে দুই চারটা রোমান্টিক কমেন্ট কর, বল যে ভাই আপনারা সুন্দর লাগতেছে, আজকে সিনেমার নায়ক সালমান শাহর মতো লাগতেছে, আপনাকে সুলেমান খানের মতো লাগতেছে, তাহলে মাসুদ ভাই আমার দুই চারটা পেমেন্ট বাড়াই দেবে। মনে করছে হচ্ছে গিয়ে কি 10 টাকা পেমেন্ট না বাড়ায় মনে করছে হচ্ছে 10 টাকা 20 পয়সা করবে। তোরা আমার ক্লাসে কোনো ভালো কমেন্ট করস না। তাহলে আবার একটু দেখেন, বলা আছে হচ্ছে গিয়ে কি নিযন্ত, কি অন্ত? নি হইতেছে গিয়ে কি যন্ত। তাহলে সকলে একটু কমেন্ট করেন। ভাইয়া আমি রংপুর থেকে ক্লাস করতেছি। ও মা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিং এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু শিখিয়ে কি দেখেন, একটু দেখেন, বলা আছে নিযন্ত, সকলে কমেন্ট করেন, সরি বলেন মুখ দিয়া, নিযন্ত, নিযন্ত, নিযন্ত। তাহলে শেষে কি আছে? শেষ হইল কি অন্ত আছে। শেষে কি আছে? অন্ত। তাহলে আগে বলেন চ স বর্গীয় জ, চ স বর্গীয় জ। তাহলে 3 নম্বর বর্ণ কোনটা? 3 নম্বর বর্ণ হচ্ছে বর্গীয় জ। তাহলে বলেন তৃতীয় বর্ণ কি থাকবে? না, তৃতীয় বর্ণের পরিবর্তে কোন বর্ণ হবে? প্রথম বর্ণ। তাহলে প্রথমে কি হবে? নিচ যুক্ত হইতেছে গিয়ে কি অন্ত, নিযন্ত। বলেন সকলে এই নিয়মটাকে 100% বুঝতে পারছেন? এ লিজা আক্তার যে একটা কমেন্ট করছে, স্যার আপনাকে আজকে নায়ক নায়ক লাগছে। ইস কি বলবো, আমি তো ফুইলা গেলাম পুরা। দেখতে তো সুন্দর লাগতেছে না? কর্নিয়া নার্সিং কোচিং এর লাইটিংটা অনেক সুন্দর, আমাকে পুরা সুলেমান খানের মতো লাগে, আমি জানি। ঠিক আছে, সুলেমান খান এর মতো লাগতেছে। হ্যাঁ দেখছা, এরকম মাঝে মাঝে দুই চারটা পাম্পট্টিমূলক কথাবার্তা বলবা, তাহলে আমার ছেলে মেয়েদের একটু মনে করো যে ই হবে, একটু উপকার হবে। এবার একটু বলো, জজ সাহেব এটা কোন সমাস? দ্রুত কমেন্ট করবে, জজ সাহেব। ফারিয়া মারজানে লিখছে নায়ক নায়ক ভাগ, নায়িকার অভাব। নায়িকা আনা যাবে না, নায়িকা আনলেই ভিলেন হয়ে পড়বো, তখন আবার ঘুষাঘুষি করণ লাগবো। এই তোমাদের কাছে একটা বিষয় শেয়ার করি, তোমরা একটু সবসময় একটা জিনিস খেয়াল করে দেখো তো। আচ্ছা বলো তো, বাংলা সিনেমার ভিতরে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক কার্যক্রম কে চালায়? নায়কে নাকি ভিলেনে? তোমরা একটু বলো তো। বাংলা সিনেমায় ধ্বংসাত্মক কাজ, বাংলা সিনেমায় দেখবা যে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক কার্যক্রম করে হইতেছে গিয়ে কি নায়কে। কেন? মনে করো যে নিউ মার্কেটে অপু বিশ্বাস খান হয়েছে, ভিলেন মনে করো যে মিশা সওদাগর আয়া, অপু বিশ্বাসে কি করলো, টাই না হেসে মনে করো যে গাড়িতে উঠাইলো, নিয়ে গেল, কোনো সমস্যা নেই, কোনো ধ্বংস হয়েছে, কোনো ধ্বংস হয় নাই। কিন্তু দেখবা যেই সাকিব খান আইছে এমন এক লাত্তি মারছে মিশা সওদাগর যে আরেক দোহানো পড়ছে। আচ্ছা ওই বেডার দোহানটা তুই বাংলিকে? এই যে দেখবা যে নায়ক আয়া বিভিন্ন জায়গায় ভিলেনদের বিভিন্ন দোয়ানের উপর ফালায়, বিভিন্ন এনে ফালায় ওনে ফালায়, এই যে ধ্বংসাত্মক কার্যক্রম গুলা যে নায়কে করে, এটা কি ঠিক? তুই অপবিশ্বাস, তুই যদি অপবিশ্বাসে বাঁচাইতে চাস, তুই ইয়ে ক মিশা সওদাগরের ক যে মহসিনুলের মাঠে যাইতে, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনুলের মাঠে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম হবে না, আন্দাজি গুসা। আবার দেখবা বাংলা সিনেমায় নায়কে 2-3 মিনিট ধইরা লাইট টাইতাছে, গুসাইতাছে, উস্তাইতাছে, অথচ ভিলেনের কিচ্ছু হইতাছে না। এটা কোনো কথা? আমরা যদি 2-4টা ঘুষি টুসি মারি, ভিলেন থাহে? মানে এগুলো কি যে নিয়ে বাংলা সিনেমা বানায়, মাথার ভিতরে আমার ঢুকে না। আল্লাহ বিচার করবে এদের। এবার দেখো জজ সাহেব, বলতো জজ সাহেব হইতেছে গিয়ে কি কোন সমাস? মনে রাখবা, বলা আছে জজ সাহেবের ব্যাস বাক্য কি? জজ সাহেবের ব্যাস বাক্য হচ্ছে যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। তাহলে আমাদের বলা আছে কোন শব্দের ভিতরে যদি যিনি তিনি এগুলা যদি হইতেছে গিয়ে কি থাকে, তাহলে এগুলো কোন সমাস হবে? এগুলো হবে কর্ম ধারয় সমাস। কোন সমাস?
কর্মধারয় হইতেছে গিয়ে কি সমাস। তাহলে হচ্ছে গিয়ে কি যশ সাহেব হইতেছে গিয়ে কি কোন সমাস হবে? যশ সাহেব হবে কর্মধারয় সমাস। আবার দেখেন আমরা আরেকটু ভাবে হইতেছে গিয়ে কি বুঝাই, আরেকটু ভাবে হচ্ছে গিয়ে কি দেখেন, এই জজ সাহেবের ভিতরে জজ যে হইতেছে গিয়ে কে আছে, জজ হলো গিয়ে একটা নাউন, সাহেব হলো গিয়ে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ দুইটা মিলে হইতেছে গিয়ে কি কোন সমাস হবে? কর্মধারয় সমাস। তারপর আমরা পরবর্তীতে যারা 99 টাকার কোর্সে এখনো ভর্তি হন নাই বা 99 টাকার কোর্সে ভর্তি হইতে চান, তারা সকলে হইতেছে গিয়ে কি আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর সাথে একটু যোগাযোগ করবেন। শেষ মুহূর্তে আপনার যেই প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতিটা আরো শানিত করতে চাইলে। তারপরে আমরা পরবর্তীতে চলে যাই। বলছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। দুরু ও ছাগল লেহে নাই। আচ্ছা তাহলে বলো পাগলে কিনা বলে এটা কোন সমাস? ছাগলটা লেহে নাই আর কি। বলো পাগলে কিনা বলে এটা কোন সমাস? দ্রুত একটু কমেন্ট করো, পাগলে কিনা বলে এটা কোন সমাস হবে? পাগলে কিনা বলে একটা কোন সমাস হবে? দ্রুত কমেন্ট করো। জাতি কমেন্ট করবে দ্রুত। ধ্বংসাত্মক শিক্ষক মেয়েদের মন ধ্বংস করে চলেছে প্রতিনিয়ত। শিশির চন্দ্র দাস আমার বন্ধুর জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন বউ দরকার। 2 বছরের অভিজ্ঞতা যাদের থাকবে তাদেরকে আমার বন্ধু শিশির চন্দ্র দাস বিয়ে করবে। ঠিক আছে, অভিজ্ঞতা সম্পন্ন বউ দরকার আমার বন্ধু শিশিরের জন্য। তাহলে পাগলে কিনা বলে ছাগলে হইতেছে গিয়ে কি কিনা খায়। বুঝতে পারছি? সকলে একটু দেখবেন। এবার দেখেন আমরা সবসময় হইতেছে গিয়ে কি জানি এইখানে এই যে যে কারকটা আছে সেই কারকটাকে বলবে কর্তৃকারক। কি কারক? কর্তৃ হইতেছে কারক। কেন কর্তৃকারক হচ্ছে গিয়ে কি বলবে? সবসময় মনে রাখবা বলা আছে যিনি যিনি কাজ করে, যিনি হইতেছে গিয়ে কি কাজ করে তাকে কি বলবে? তাকে হইতেছে গিয়ে কি কর্তৃকারক বলে। যিনি কাজ করে তিনি কোন কারক? তিনি হইতেছে গিয়ে কি কর্তৃকারক। তাহলে বলছে পাগলে কিনা বলে। তাহলে বলো আলোচ্য বাক্যের ভিতরে বলার কাজটা কে করছে? বলার কাজটা করছে পাগলে। তাহলে যিনি কাজ করে তিনি কোন কারক? তিনি হইতেছে গিয়ে কি কর্তৃকারক। তাই এটা কি হবে? এটা হবে কর্তৃকারক। আবার দেখো বলা আছে মোহিত বক বক করে। মোহিত কি করে? মোহিত হচ্ছে গিয়ে কি বক বক করে। এবার একটু দেখো তো বক বক করার কাজটা কে করে? বকবক করার কাজটা করে মোহিত। তাহলে যিনি বকবক করে বা যিনি কাজ করে তিনি কোন কারক? তিনি হবে কর্তৃকারক। বুঝাইতে পারছি? আবার দেখো শাকিব খানের একটা জনপ্রিয় গান আছে, কয় জল পড়ে পাথা নড়ে তোমার কথা হায় হায় মনে পড়ে। তাহলে বলা আছে হচ্ছে গিয়ে কি জল পড়ে পাথা নড়ে। বুঝতে পারছি? এটা আমি কই নাই, এটা শাকিব খানে কইছি। তাহলে একটু দেখেন বলছে হচ্ছে গিয়ে কি জল পড়ে আরেকটা কি নড়ে, আরেকটা হচ্ছে গিয়ে কি পাতা নড়ে। তাই বলো আলোচ্য বাক্যের ভিতরে ক্রিয়াপদ কোনটি? পড়ে। আর পাতা কি? পাতা হইতেছে গিয়ে কি নড়ে। তাহলে এবার বলেন তো পড়ার কাজটা করছে কেডা? কেডা পড়ছে? পড়ছে হইতেছে জলে। তাহলে যিনি কাজ করে তিনি কোন কারক? তিনি হইতেছে গিয়ে কি কর্তৃকারক। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে কি কর্তৃকারক। তাহলে হইতেছে গিয়ে কি এটা কি হবে? এটা হইতেছে গিয়ে কি হবে কি কর্তৃকারক। এবার বলেন পাতা নড়ে, নড়ছে কেডা? নড়ার কাম করছে হচ্ছে গিয়ে কি পাতা। তাহলে পাতাটাও কি কারক? পাতাটাও হবে হইতেছে গিয়ে কি কর্তৃকারক। বুঝতে পারছি? তাহলে আলোচ্য বাক্যের ভিতরে সকলে আমরা 100% বুঝতে পারছি আশা করি। এবার দেখেন বলছে জনযুক্ত এক জনৈক এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্রুত বলো। জনযুক্ত এক জনেক। সকলে একটু দ্রুত কমেন্ট করো প্লিজ। জনযুক্ত এক জনৈক। সকলে একটু দ্রুত কমেন্ট করো। সকলে একটু দ্রুত কমেন্ট করো। সকলে জনযুক্ত এক জনৈক।
সকলে একটু হইতেছে গিয়ে কি কমেন্ট করো। জন যুক্ত এক সমান সমান হচ্ছে গিয়ে কি জন এক, এখানে এটা হইতেছে গিয়ে কি, সকলে একটু কমেন্ট করো প্লিজ। জন যুক্ত এক সমান সমান হচ্ছে গিয়ে কি জন এক। জন যুক্ত এক সমান সমান হইতেছে গিয়ে কি জন এক, সকলে একটু কমেন্ট করবো আমরা প্লিজ। এই যে যে হইতেছে গিয়ে কি আছে, এটা একটা কি সমাস, এটা সরি কি সন্ধি, এটা হইতেছে গিয়ে কি একটি স্বরসন্ধি। আর এই স্বরসন্ধিটা আমরা হইতেছে গিয়ে কি ক্লাসে পড়াইছিলাম, কথাটা কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে দেখি হবে সবাই 15 খ, তাহলে কি হবে জন যুক্ত এক সমান সমান কি জনৈক। সব তো আগুন স্টুডেন্ট দেখা যায়, মানে বুঝলাম না, সব দিয়ে পারে পোলাপান, সব আগুন পুরাই। সোনার আচ্ছা, রোজার মাস মাঝে মাঝে বুইলা যায় আর কি, খিদা লাগলে মনে হয় যে রোজার মাস। আচ্ছা যাই হোক, বলা আছে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য, আচ্ছা বাংলা সাহিত্যের বলছে সনেট রচনার প্রবর্তক কে? বাচ্চারা দ্রুত কমেন্ট কর, সনেট বানাইছে কেডা? বাংলা সাহিত্যে কিন্তু বলছে, বাংলা সাহিত্যে মনে রাখো। এইটারও একটা হইতেছে গিয়ে কি একটা চার্ট আছে, সেই চার্টটা সকলে একটু লিখে নাও। হ্যাঁ, সকলে একটু হইতেছে গিয়ে কি লিখে নাও। যদি বলে শুধু সনেট, আবারও বলতেছি, যদি বলে শুধু সনেট, আগে পিছে বাংলা বাংলা কিছু নাই, আবারও বলতেছি, শুধু সনেট যদি বলে, তাহলে শুধু সনেটের জনক হচ্ছে পেত্রার্ক। পেত্রার্ক। আর এই সনেট আবিষ্কার হয়েছে কোন দেশে? ইতালিতে। কোন দেশ আবিষ্কার হয়েছে? ইতালিতে। আর যদি হইতেছে গিয়ে কি বলে বাংলা সনেটের জনক কে, আবার বলতেছি বাংলা সনেটের জনক কে যদি বলে, তাহলে সেটা হবে মাইকেল মধু, মাইকেল মধুসূদন দত্ত। এটা কিন্তু আমার তরমুজের মধু না, কিন্তু আবারও কইতেছি এটা মাইকেল মধুসূদন দত্ত, এর আগে মাইকেল আছে, তরমুজের আগে মাইকেল নাই। বুঝতে পারছি? তাহলে বলেন, আবার বলেন, যদি বলে শুধু সনেটের জনক কে, আবার যদি বলে শুধু সনেটের জনক কে, তাহলে শুধু সনেটের জনক হবে কে? আমাদের পেত্রার্ক। আর পেত্রার্ক কোথায় দেশের বাড়ি? কয় গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি হলো গিয়ে কি ইতালি। আর যদি বলে এই যে যে বাংলা সনেটের জনক কে, তাহলে সেটা হবে মাইকেল মধুসূদন দত্ত। এবার দেখেন, অনেক সময় আপনাকে এই সনেট বলবে না, অনেক সময় আপনাকে বলবে যে সনেটের বাংলাটা, সনেটের বাংলা কোনটা? সনেটের বাংলা হলো চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী কবিতা বলছে 14 চরণ সমন্বিত ভাব সংহত সুসংবদ্ধ কবিতাকে কি বলবে? আপনার কি জানি বললাম, কি জানি এরা চতুর্দশপদী কবিতা। তাহলে 14 চরণ সমন্বিত ভাব সংহত সুসংবদ্ধ কবিতাকে কি বলবে? কবিতাকে বলবে সনেট। তাহলে সনেটের ভিতরে কি থাকবে? সনেটের ভিতরে অবশ্যই কি 14 চরণ থাকবে, 14টা অক্ষর থাকবে, এবং এই 14 চরণের ভিতরেই মানুষ কি করতে হবে? তার মনের ভাব প্রকাশ করতে পারবে। তারপরে দ্রুত, তদ্ভব শব্দের অর্থ কোনটি? সবাই একটু বলো, তদ্ভব শব্দের অর্থ কোনটি? তদ্ভব শব্দের অর্থ কোনটি? দ্রুত 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 কমেন্ট কর, তদ্ভব শব্দের অর্থ কোনটি? সকলে একটু দ্রুত হচ্ছে গিয়ে কি কমেন্ট করেন। তদ্ভব শব্দের হইতেছে গিয়ে কি, তদ্ভব শব্দ কোনটি? সকলে একটু দ্রুত কমেন্ট করেন যে হচ্ছে গিয়ে কি তদ্ভব শব্দ শব্দ কোনটি? সকলে একটু দ্রুত কমেন্ট করেন প্লিজ, তদ্ভব শব্দ হচ্ছে গিয়ে কি কোনটি? তদ্ভব শব্দ হইতেছে গিয়ে কি উৎস কোনটি? তদ্ভব শব্দ হইতেছে গিয়ে কি কোনটি? সকলে একটু দ্রুত কমেন্ট করেন।
তদ্ভব শব্দ হচ্ছে গিয়ে কি কোনটি? আবারও বলতেছি আর একটা কথা, সকলে হচ্ছে গিয়ে কি কথা, আমাদের আপনারা সকলেই জানেন যে হইতেছে গিয়ে কি ইউটিউবের নতুন একটা নিয়ম বের করছে। তারা কি নিয়ম? যে কোনো একটি লাইভ ক্লাস তারা কোনোদিন কি রাখে না, তারা হচ্ছে গিয়ে কি 30 দিনের বেশি রাখে না। আমাদের এই ক্লাসগুলো আপনি যদি আবার করতে চান, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আপনারা হইতেছে গিয়ে কি একটু দিয়ে রাখবেন, সাবস্ক্রিপশন করে রাখবেন। ইউটিউবে যা আছে লিখবেন কি @CORNEA কর্নিয়া বিডি। আবারও বলতেছি, ইউটিউবে যে কর্নিয়া CORNEA কর্নিয়া বিডি, ইউটিউবে যে এই নামে হচ্ছে গিয়ে কি সার্চ দিবেন, এই নামে হইতেছে গিয়ে কি সার্চ দিলে আপনি হচ্ছে গিয়ে কি পাবেন। এবার দেখেন, চাঁদ হবে হইতেছে গিয়ে কি আসল, হইতেছে গিয়ে কি উত্তর সঠিক। ধন্যবাদ। তারপরে দেখেন পরবর্তীটা হচ্ছে গিয়ে কি দেখাচ্ছি, যারা 99 টাকার কোর্সে ভর্তি হইতে চান তারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন অতি দ্রুত। এবার বলেন, বলছে বৈশ্য পদাবলীর সম্পর্কে কোন ভাষা সম্পর্কিত? দ্রুত কমেন্ট করেন। বৈশ্য পদাবলী, বৈশ্য পদাবলী, জি স্যার করে ফেলেছি। জি, কর্নিয়া নার্সিং কোচিং এর যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে সকলে হচ্ছে গিয়ে একটু সাবস্ক্রিপশন করে রাখবেন। সকলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আমার যে হচ্ছে গিয়ে কি বন্ধু বান্ধব, আপনার বন্ধু বান্ধব যে আছে তারাও যেন কি করতে পারে, তারাও যেন ক্লাসটা হইতেছে গিয়ে কি করতে পারে। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যেই বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা হইতেছে গিয়ে কি করতে পারে। দুঃখের বিষয়, আমার গণতান্ত্রিক মোবাইলে আপনাদের কমেন্টগুলো একটু দেরিতে দেখা যাচ্ছে, এজন্য জাতির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। এবার দেখেন, বৈশ্য পদাবলীর সঙ্গে কোন ভাষা জড়িত, সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। তাহলে আপনার কাছে প্রশ্ন হইলো যে বাবা রে, এই ব্রজবুলি ভাষা জিনিসটা কি? জীবনে প্রথম শুনলাম যে ব্রজবুলি হইতেছে গিয়ে কি ভাষা। আসেন দেখেন, আপনাকে আমরা ব্রজবুলি ভাষাটা কি, ব্রজবুলি ভাষাটা হচ্ছে গিয়ে কি শিখাই। এবার দেখেন, বলা আছে যে আপনার হচ্ছে গিয়ে কি সংস্কৃত এবং মৈথিলি ভাষা, আবার বলতেছি সংস্কৃত এবং মৈথিলি ভাষা। শুনছো? আমার ক্লাসও ক্লিক করলে জায়গা হইতেছে গিয়ে কি স্বজনের ক্লাসে। হাই রে মোবাইল রে, তোর বিচার আল্লাহ করবে। আখিরাতে কি মোবাইলের বিচার হবে? সকলে একটু হচ্ছে গিয়ে কি দেখবেন। তাহলে দেখেন, সংস্কৃত, আমার মোবাইলে আপনাদের কমেন্ট গুলো দেখা যাচ্ছে না, আপনারা কমেন্ট করেন, হ্যাঁ কমেন্ট করবেন সঠিকগুলো, আমরা জাস্ট আপনাদেরকে একটু বলে দিচ্ছি, একটু দেখবেন। সংস্কৃত প্লাস মৈথিলি, সংস্কৃত প্লাস হচ্ছে গিয়ে কি মৈথিলি ভাষার মিশ্রণে যে ভাষা হচ্ছে গিয়ে কি রচিত, তাকে বলা হয় ব্রজবুলি ভাষা। আর এই যে যে ব্রজবুলি ভাষা আছে, সে ব্রজবুলি ভাষার জনককে বলছে মিথিলার সম্রাটের রাজকবি, সেটার নাম কি বিদ্যাপতি। বিদ্যাপতি, এই বিদ্যাপতির মৃত্যুর পর আর কোনোদিন ব্রজবুলি ভাষা লেখা হয়নি। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সে কি করছে, একটা হইতেছে গিয়ে কি কবিতা সে লেখছে ব্রজবুলি ভাষায়, সেটা হচ্ছে গিয়ে কি ভানু সিংহের পদাবলী নামে। তাহলে হচ্ছে গিয়ে কি লেখেন, ভানু সিংহের পদাবলী, ভানু সিংহের পদাবলী, ভানু সিংহের পদাবলী। এটা কোন ভাষায় লেখা? এটা হইলো ব্রজবুলি ভাষায় লেখা। এটা কে লিখছে? এটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহের পদাবলী, তাহলে এটা কে লিখছে? এটা লিখছে হচ্ছে গিয়ে কি রবীন্দ্রনাথ হইতেছে গিয়ে কি ঠাকুর। বুঝাইতে পারছি সকলকে? বুঝাইতে পারছি? সকলে একটু হইতেছে গিয়ে কি কমেন্ট করে জানাবেন। নিজের সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধবরে আপনারা সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন।
সকলে একটু হইতেছে গিয়ে কি কমেন্ট করে জানাবেন প্লিজ। সকলে এই জিনিসটা সকলে কি বুঝতে পারছেন কিনা সকলে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে ব্রজবুলি ভাষা। আবার তারপর দেখেন পরবর্তীতে বলছে হচ্ছে গিয়ে কি চপল এই শব্দটির বিপরীত হচ্ছে গিয়ে কি কোনটি। তাহলে চপলের বিপরীত কোনটি, এটা বিপরীত শব্দ থেকে আসছে। এটা কি হবে, চপলের বিপরীত হচ্ছে গম্ভীর। বুঝতে পারছি। তারপরে দেখেন আমরা পরবর্তীতে হচ্ছে গিয়ে কি চলে যাই। বলছে কোন বাগধারাটির অর্থ হতভাগ্য। এবার হচ্ছে গিয়ে কি দেখেন হতভাগ্য বাগধারাটির অর্থ কোনটি, আট কপালে। কি কপালে, আট হইতেছে গিয়ে কি কপালে। এটা হইতেছে গিয়ে কি হতভাগ্য বাগধারাটির অর্থ। তাহলে আমি আবারও বলতেছি 99 টাকার এই কোর্সে যারা সর্বশেষ নিজেদের নার্সিং প্রস্তুতিটাকে একটু ঝালাই করে নিতে চান, নিজেদের হচ্ছে গিয়ে কি প্রস্তুতিকে আরেকটু যাচাই করতে চান, তারা আমাদের এই কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং এর যে হইতেছে গিয়ে কি ঝালাই কি জানি বললাম রিভিশন কোর্স, এখানে ভর্তি হয়ে যেতে পারবেন। আর এইচএসসি 2025 এবং 26 ব্যাচের স্টুডেন্টের জন্য কর্নিয়া নার্সিং কোচিং আপনার মডেল টেস্ট এবং ফ্রি টেস্ট পেপার সলভ ক্লাসের আয়োজন করছে। আপনাদের যদি কর্নিয়া নার্সিং কোচিং এর শিক্ষকদের ক্লাস যদি ভালো লেগে থাকে, আপনাদের যে বন্ধু জুনিয়র আছে বা ছোট ভাই বোন আছে, তাদেরকে আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর পেজের কথাটা বলবেন। আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর পেজে আমরা এইচএসসি 2025 এবং 26 ব্যাচের জন্য যে হইতেছে গিয়ে কি টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার ফ্রি সলভ করাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কর্নিয়া নার্সিং কোচিং এর সাথেই থাকবেন। দেখা হবে 99 টাকার আপনার হচ্ছে গিয়ে কি রিভিশন করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।